তো লিফট সংক্রান্ত আরেকটা পপুলার প্রবলেম এটা যে একটা লিফট একটা সার্টেন ত্বরণের নিচের দিকে নামতেছে এবং মেঝে থেকে 2 মিটার হাইটে আমরা এরকম করে একটা ছবি আঁকলাম একটা লিফটের ভেতরের ভাগ। হ্যাঁ, তো এটা হচ্ছে লিফটের মেঝে, এখান থেকে 2 মিটার উচ্চতা থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হবে। এই পুরো লিফটটা নামতেছে হচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, যার নাম দিলাম আমি এফ। ওকে, তো এখানে খেয়াল করে দেখো কোয়েশ্চেনে বলছে যে মেঝেতে আঘাত করতে কত টাইম লাগবে। লিফটটা যদি স্থির হতো তাহলে তো কোনো ব্যাপার না, 2 মিটার নামতে হাফ জিটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ার করে টাইমটা বের করে ফেলতে পারতাম, বাট এখানে সেটা হবে না। তো তার আগে আমরা একটু জেনে নিই যে এখানে কিন্তু লিফটের আদিবেগটা দেওয়া নেই, মানে এই মোমেন্টে তার ভেলোসিটি কত যখন বলটা ছাড়া হলো। ওকে, তাহলে এই মোমেন্টে আমরা ধরে নিলাম লিফটের ভেলোসিটি হচ্ছে ইউ নিচের দিকে। তো ওই সময় লিফটের অবস্থিত যা কিছু, আমি দাঁড়ানো, আমার হাতে যে বলটা ধরা, সবকিছুই হচ্ছে কি ইউ আদিবেগের নিচের দিকে নামতেছে। তাহলে বলের আদিবেগটাও কত, ইউ। তো খেয়াল করে দেখো বলটা যে মোমেন্টে তুমি ছেড়ে দিছো লিফটটা কিন্তু তখন বন্ধ না, লিফট তখনও নামতেছে নিচে। সো বলটা পড়তে থাকবে জি ত্বরণে, মিনওয়াইল এই লিফটটাও কিন্তু নিচে নামতে থাকবে এবং লিফট নামবে কত ত্বরণে, অবশ্যই জি না এফ ত্বরণে। তাহলে আমরা আশা করতে পারি বল যতক্ষণে নামতেছে নিচের দিকে ততক্ষণে লিফট আরো এইচ পরিমাণ নিচে চলে গেছে, ফলে মেঝে কিন্তু এখন আর 2 মিটার উচ্চতায় না, 2 + h মিটার তার জন্য। তার মানে এই বলটাকে আসলে অতিক্রম করতে হবে 2 + h এই সরণটুকু, আর লিফটটা যাচ্ছে শুধু h পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি 2 + h, এটা অতিক্রম করে বল কত আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে। তাহলে ut প্লাস হাফ জিটি স্কয়ার, প্লাস কেন, কারণ দেখো জি ত্বরণ অলওয়েজ নিচের দিকে এবং ইউ নিচের দিকে, তাহলে সবকটা ভেক্টর একই দিকে, ফলে সবকটার চিহ্ন একই হবে, প্লাস হলে সব প্লাস, মাইনাস হলে সব মাইনাস। আর লিফটের ক্ষেত্রে কি হবে, সে এফ ত্বরণে h পরিমাণ নামছে, তাহলে h = আদিবেগ ছিল ইউ, অতএব ut প্লাস হাফ এফ টি স্কোয়ার, সে কিন্তু জি ত্বরণে নামতেছে না, 4.8 এ নামতেছে। তাহলে আমার কনস্ট্যান্টটুকু এই যেহেতু আমার ধরা রাশি দুটো বিয়োগ করে ফেললাম, থাকলো 2, ইউটি ইউটি কাটা, যেহেতু বলের আদিবেগ এবং লিফটের আদিবেগ সেম ছিল, তাহলে পরে থাকলো হাফ জি ভ্যালু আমরা জানি, এফ তার ভ্যালু আমরা জানি টি স্কোয়ার। তাহলে সলভ করে তোমরা এখান থেকে টি এর ভ্যালুটা পেয়ে যাবে। তো এটা লিফট সংক্রান্ত আরেকটা প্রবলেম। তো বলা আছে যে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা লিফট উপরের দিকে উঠতেছে সমবেগে, ত্বরণ নেই এখানে, তাহলে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড উপরের দিকে যাচ্ছে লিফটটা। তো এই সময় কি হলো যে হঠাৎ করে একটা স্ক্রু খুলে পড়লো, সাপোজ এখানে একটা স্ক্রু ছিল, সেই স্ক্রুটা খুলে পড়ে গেছে। তো একটু খেয়াল করে দেখো, খুলে পড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া এগুলো বলতে আমরা বুঝতাম যে আদিবেগ শূন্য, কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা সবসময় ধরে নিই যার হাত থেকে পড়ে গেছে সে কিন্তু নিজে স্থির, ফলে তার সাপেক্ষে বস্তুটা আদিবেগ শূন্য থেকে যাত্রা শুরু করছে এবং জি ত্বরণে বেগ বাড়তেছে। বাট এখানে কিন্তু অলরেডি সে আছে লিফটের ভেতরে, ফলে লিফটের সাথে টাচ করা সব বস্তুর এখন আদিবেগ কত, 5। তাহলে আমরা যারা পৃথিবীতে আছি অবশ্যই এই জিনিসটা কিন্তু অনেকেই ভুলে যাই। এখানে একটা গাছ আছে এবং আমরা যারা পৃথিবীতে বসে দেখতেছি তারা দেখবো যে লিফট এবং তার সাথে সাথে স্ক্রুটাও কত বেগ নিয়ে উপরে উঠতেছে, 5 মিটার পার সেকেন্ড। যেই মুহূর্তে খুলে পড়ে গেল কাইন্ড অফ ছেড়ে দেওয়া বস্তু, তাহলে সে কিছু দূর উপরে উঠবে গতি জড়তা, তারপর উপরে উচ্চতায় গেলে কি সর্বোচ্চ উচ্চতা বেগ 0, এরপর আবার নামা শুরু করবে। ওকে, তাহলে আমরা আশা করতে পারি কি এটা থার্ড কেস না, থার্ড কেস এই জন্য আদি উচ্চতা থেকেও নিচে নেমে যায়। তাহলে আমরা অলরেডি পড়ছিলাম মনে আছে, উপরের দিকে ছড়ে মারছে এবং নিচে নামছে আদি উচ্চতার চেয়েও নিচে, ফলে এইচ কোন দিকে, নিচের দিকে, জি অল দ্য টাইমস কোথায়, নিচের দিকে, ইউ কোন দিকে, উপরের দিকে। ফলে ফর্মুলাটা কি ছিল, এইচ = -ut প্লাস হাফ জিটি স্কোয়ার। কারণটা কি, জি এবং এইচ এর ডিরেকশন একই, ফলে এদের আগে চিহ্ন সেম, এটার আগেও প্লাস, এইচ এর আগেও প্লাস, আর ইউ যেহেতু অপোজিট ডিরেকশনে এটার আগে মাইনাস। ওকে, আর ভেলোসিটি সবসময় উপরের দিকে ছুড়ে মারলেই হলো ইউ মাইনাস জিটি। এটা ডিরেকশন ডিফাইন করা হচ্ছে টাইম। টাইম যদি অনেক বেশি হয় তাহলে অ্যান্সার আসবে নেগেটিভ এবং মিন করবে বস্তুটা নিচে যাচ্ছে, আর টাইম যদি অনেক কম হয় তাহলে বুঝতে হবে বস্তু স্টিল উপরের দিকে যাচ্ছে। তো ওকে, আমাদের ফর্মুলেশন শেষ, এবার আরেকটু অঙ্কে আসি। সেটা হচ্ছে বস্তুটা একটু উপরের দিকে উঠে তারপর নিচে নামবে, থার্ড কেস আমরা বুঝতে পারছি। বাট লিফটের ক্ষেত্রে কি হবে, লিফট কিন্তু এই 1.5 সেকেন্ড বসে থাকবে না, কারণ সে অলরেডি 5 মিটার পার সেকেন্ড সমবেগে উপরের দিকে উঠতেছে, ফলে 1.5 সেকেন্ডে সে সমবেগে আরো উপরে উঠবে। তাহলে আমরা ধরে নিচ্ছি লিফটের নতুন অবস্থান হচ্ছে এই ডটেড অবস্থানটা, তার মানে লিফটের মেঝেটা কিন্তু আসলে আরো এক্স পরিমাণ উপরে উঠে গেছে আমরা ধরে নিচ্ছি, এবং সেই এক্স সমান কি হবে, সিম্পলি s = vt, সমবেগের যে ফর্মুলা, এবং সেই ভি কত 5 এবং টাইমটা কত 1.5 সেকেন্ড। তাহলে s = vt থেকে পাচ্ছি লিফট কতটুকু উপরে উঠবে, আর এদিকে বস্তুর জন্য কত নিচে নামবে, h, এবং সেই h এর ফর্মুলা আমরা ওখানে লিখে দিয়েছি। সেই h = -ut, আদিবেগ হচ্ছে 5, টাইম হচ্ছে 1.5 প্লাস হাফ জি টি স্কোয়ার, টাইমটা হচ্ছে 1.5 সেকেন্ড।
তাহলে এই এইচ এবং এক্স হচ্ছে 5 ইন্টু 1.5। এই এক্স পরিমাণ উপরে লিফট চলে গেছে, এইচ পরিমাণ নিচে স্ক্রু নেমে গেছে, ফলে তাদের মধ্যে আসলে গ্যাপ কত সেটাই জানতে চাচ্ছে। দেখো ওই মুহূর্তে লিফট এবং স্ক্রুর মধ্যবর্তী গ্যাপ কত, সেই গ্যাপটা তাহলে আমরা বুঝতে পারতেছি এইচ প্লাস এক্স। সেটা কিভাবে বের করতে পারি, এই দুটা যদি যোগ করে দাও তাহলে এইচ প্লাস এক্স, এখানে আসতেছে -5 ইন্টু 1.5, এখানে +5 ইন্টু 1.5, তাহলে থাকলো হাফ জি দ্যাট ইজ 9.8, এটা টাইম হচ্ছে 1.5 স্কোয়ার। এখানে তোমার এক্স এর ভ্যালু বের করার দরকার নেই, কারণ এই পুরোটাকে মিলে হচ্ছে গ্যাপ, ওদের মাঝখানে গ্যাপ। তাহলে একটা প্রশ্নের অ্যান্সার শেষ। আরেকটা বলছে যে 1.5 সেকেন্ড পরে স্ক্রুর বেগ কত, যেটা আমরা অলরেডি জানি v = u - gt। তাহলে এখানে বেগ হবে, আদি বেগ ছিল 5, জি হচ্ছে 9.8 আর টাইম হচ্ছে 1.5 সেকেন্ড। অ্যান্সার যদি নেগেটিভ আসে বুঝবা নিচের দিকে যাচ্ছে স্ক্রুটা এখন, আর যদি পজিটিভ আসে বুঝতে হবে এই মোমেন্টে সে উপরের দিকে আছে। নিক্ষিপ্ত বস্তুর এটা আরেকটা সুন্দর প্রবলেম। এই একটা অঙ্কের মধ্যে বেশ কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। যে একটা বালক ব্রিজের উপর দাঁড়িয়ে, সাপোজ এই হচ্ছে ব্রিজ, লোকটা এখানে, তো সেই ব্রিজের উপর দাঁড়িয়ে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একটা বল নিক্ষেপ করছে। এই বলটা সে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুঁড়ে মারছে। তো পানির সারফেসটা এই যে যেখান থেকে ছুঁড়ে মারছে তার থেকে 10 মিটার গভীর, এখানে হচ্ছে পানির সারফেস। তো কোয়েশ্চেন করছে সর্বোচ্চ উচ্চতা কত। তো উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা আমরা জানি, নাম্বার 1 এইচ = আমরা জানি u²/2g। এখানে আদি বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে 20² / 2 × 9.8। এটা সলভ করলে তোমরা পাবা। সেকেন্ড কোয়েশ্চেন খেয়াল করো, নিক্ষেপের কতক্ষণ পর পানি টাচ করে। তাহলে আমরা এটা কোন কেস বলতে পারবো, উপরের দিকে ছুঁড়ে মারছো ব্রিজ থেকে, কিন্তু পড়ছে কিন্তু পানির সারফেসে, তার মানে এটা কিন্তু থার্ড কেস, মানে উপরে ছুঁড়ে মারছো আদি উচ্চতা ক্রস করেও নিচে নেমে আসছে, ফলে এইচ হবে আদি থেকে শেষ নিচের দিকে, জি হবে অলওয়েজ নিচের দিকে, কিন্তু আদি বেগ ছিল উপরের দিকে, ফলে কেস কিন্তু এইচ = -ut + ½ স্কোয়ার। এবং এর কারণ আমরা অনেকবারই বলছি, এইচ এবং জি একই দিকে, ইউ হচ্ছে অপোজিট দিকে, তাই ইউ এর চিহ্নটা অপোজিট। তো এইচ এখানে কত দেখতে পাচ্ছি 10। আদি থেকে শেষে সরণ কত দূরত্ব অতিক্রম করে আসছে এটা কিন্তু মাথা ব্যথার কারণ নেই, আদি এবং শেষ এর মাঝখানে সরলরেখা গ্যাপটা কত। তো ইউ হচ্ছে 20, টাইম আমরা জানি না, বের করব 9.8 t²। এটা সলভ করলেই তোর টাইম পেয়ে যাবে যে পানির সারফেস টাচ করতে কত টাইম লাগবে। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেন, যে যদি 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে এতক্ষণ ছুঁড়ে মারছিল, তা না করে বলটাকে যদি 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে নিক্ষেপ করে হরিজন্টালি, তাহলে কতক্ষণ লাগবে। তো খেয়াল করে দেখো, অনুভূমিকভাবে নিক্ষেপ করলেও আসলে সে কত মিটার নিচে নামে, সে কিন্তু নামে 10 মিটার। হ্যাঁ, তাহলে 10 মিটার নিচে নামলে এখানে টাইম কিন্তু ডিফাইন করে একমাত্র হরিজন্টাল বেগ না, একমাত্র ভার্টিক্যাল বেগ। কারণ নিচে পড়তে টাইম, তুমি যদি কখনোই জি না থাকতো তাহলে সারা জীবন ধরে কিন্তু হরিজন্টাল যেতে থাকতো, তার মানে নিচে পড়ার ক্ষেত্রে কিন্তু এই হরিজন্টাল বেগটার কোনো ভূমিকা নেই, একমাত্র ভূমিকা হচ্ছে জি ত্বরণটা বা নিচের দিকে যে বেগটা। সো আমরা বুঝতে পারতেছি আসলে এখানে এইচ হচ্ছে 10 এবং নিচের দিকে বেগের উপাংশ কত, 20 এর এই দিকে কোনো উপাংশ আছে নাই, 20 cos 90 মানে 0, তাহলে হাফ জি t²। এটা সলভ করলেই তোমরা টাইমটা বের করতে পারবে যে কত টাইম লাগবে। এরপর কোয়েশ্চেন করছে শুধু ছেড়ে দিলে কতক্ষণ লাগবে। তো এটা ছুঁড়ে মারুক আর যাই মারুক না কেন, শুধু ছেড়ে দিলে পুরা বেগটাই কোন দিকে, মানে আদি বেগ 0। আর এখানেও খেয়াল করো, ছেড়ে দেওয়ার মতো কিন্তু সমতুল্য, ওয়াই অক্ষের দিকে তার কিন্তু আদি কোনো বেগ ছিল না, আর ছেড়ে দিলেও কিন্তু ওয়াই অক্ষের দিকে আদি কোনো বেগ লাগে না। এখানে এসে 10 মিটার নিচে নামে, এখানে এসে 10 মিটার নিচে নামে, সো নিচে নামতে তাদের একই টাইম লাগবে, কারণ এই 20 মিটার পার সেকেন্ড শুধু সামনে আগাতে হেল্প করবে, নিচে পড়তে সে কখনোই হেল্প করতে পারে না। সো টাইম নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অনুভূমিক বেগের কোনো ভূমিকা নেই। সো আলটিমেটলি আমরা বলতে পারি এখানেও কি সেম টাইমই লাগবে, এইমাত্র যেটা ডিরাইভ করলাম সেই একই টাইম লাগবে যদি শুধু ছেড়ে দাও। কিন্তু পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে শুধু ছেড়ে দিলে এটা পড়বে একদম বরাবর নিচে, কিন্তু যদি হরিজন্টালি ছুঁড়ে মারো এটা বেশ সামনে গিয়ে পড়বে। তো লাস্ট কোয়েশ্চেনটা এটাই বলছে 3 নাম্বার, তার মানে হরিজন্টালি যদি নিক্ষেপ করো, আর 4 নাম্বার শুধু যদি ছেড়ে দাও, এই যে শুধু ছেড়ে দিলে এখানে পড়তো আর নিক্ষেপ করলে এখানে পড়তো, এই যে মাঝখানে গ্যাপটা, এই গ্যাপটাই বলছে এই দুইটা বলের মধ্যে গ্যাপ কত। আমরা ধরলাম সেই গ্যাপ হচ্ছে এক্স, তাহলে এক্স এর জন্য একমাত্র দায়ী কে, অনুভূমিক উপাংশটা বেগের। সো এস = vt, কারণ ওখানে কোনো ত্বরণ নেই, তাহলে ফর্মুলা হচ্ছে এস = 20, আর নিচে পড়তে যে টাইম লাগছে সেই টাইমটা আমরা একটু আগে বের করে নিছি। এই গ্যাপটুকুই হবে শুধু ছেড়ে দেওয়া এবং হরিজন্টালি নিক্ষেপ করার মাঝখানের গ্যাপ। তো তোমরা যারা আগের ভিডিওতে কেস স্টাডিগুলো দেখেছিলে যে একটা পদার্থ বস্তু কতভাবে হতে পারে, যে আমি নিচের দিকে নিক্ষেপ করব বা উপরের দিকে ছুঁড়ে মারবো, অথবা আমি যে দিক থেকে ছুঁড়ে মারলাম আমার হাত
ক্রস করে আরো নিচে নেমে যাবে। এই যে আমরা 3টা কেস স্টাডি করেছিলাম, এই একই কথাগুলো প্রযোজ্য দ্বিমাত্রিক গতির ক্ষেত্রেও। এখন আমরা পড়বো প্রাসের গতি। তো প্রাসের গতির ক্ষেত্রে যেটা হয়, যেটা একটা দ্বিমাত্রিক গতি, তার মানে অ্যাট দ্য সেম টাইম তার দুইটা উপাংশ থাকে, এক্সেও থাকে ওয়াইতেও থাকে। কিন্তু এতদিন আমরা যে নিক্ষিপ্ত বস্তু পড়ছি সেগুলো সব কিন্তু ওয়াই ডিমেনশনে ছিল, মানে একটা মাত্র ডাইমেনশন বা মাত্রা। তো এই জন্য আমরা যে ফর্মুলাগুলো শিখছি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার অর মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাগুলো শুধুমাত্র একটা মাত্রায় খাটবে, একটা রেখা বরাবর খাটবে। কিন্তু এখানে তো সব এরকম ভেক্টর মতো দ্বিমাত্রিক, তাহলে আমাদের টেনশনের কোনো কারণ নেই। আমাদের ডিউটি হবে শুধুমাত্র সবকিছুকে এক মাত্রায় নিয়ে আসা। কিভাবে সেটা সম্ভব? সাপোজ এখানে বেগটা কিন্তু একটা অ্যাঙ্গেল আছে আলফা কোণে, তো আমরা ইউকে ভেঙে কিন্তু দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা এক্স এর দিকে হচ্ছে ইউ কজ আলফা, আর ওয়াই এর দিকে ইউ সাইন আলফা। তো আমরা যদি শুধু ওয়াই এর দিকে তাকিয়ে থাকি তাহলে চেহারা কিন্তু অবিকল, উপরের দিকে ছুঁড়ে মারা বস্তু, এখন উপরের দিকে ছুঁড়ে মারা বস্তু। কিন্তু আগে উপরের দিকে ছুঁড়ে মারতাম কত বেগে? ইউ বেগ নিয়ে, বাট এখন ছুঁড়ে মারতেছি কিন্তু কমপ্লিট ইউ বেগে না, তার একটা সার্টেন উপাংশ ইউ সাইন আলফা বেগে। সো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আগে আমরা যত ফর্মুলা শিখছিলাম ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার অর সামথিং, সেই ইউ এর জায়গাগুলো এখন কিন্তু পুরা ইউ থাকবে না, থাকবে সব জায়গায় ইউ সাইন আলফা, এবং সবকিছু আমরা ওয়াইতে নিয়ে আসবো। তো আমাদের ফর্মুলাগুলো অবিকল আগের মতোই, দেখো খেয়াল করে। ফার্স্ট কেসে কি ছিল? একটা বস্তুকে নিচের দিকে ছুঁড়ে মারছিলাম, তো নিচের দিকে ছুঁড়ে মারলে কি হয়? ইউ নিচে থাকে, জি তো সবসময় নিচে থাকে, এইচ আদি থেকে শেষ সেটাও নিচের দিকে, আদি থেকে শেষ। সো এইচ ইউ এবং জি সব কয়টার সামনে প্লাস, মানে একই চিহ্ন থাকতে হবে। ভি ইউ জি সব কয়টার আগে প্লাস, মানে একই চিহ্ন থাকবে। তো এখন আমাদের ফর্মুলার চেঞ্জটুকু কোথায় খেয়াল করে দেখো। এইচ এর জায়গায় সিম্পলি এখন হবে ওয়াই, কারণ এখন এক্সও আছে ওয়াইও আছে, শুধু এইচ নাম দিয়ে এখন কিন্তু আর পার পাচ্ছি না। তাই আমরা এইচ এর বদলে রিপ্লেস করবো ওয়াই দ্বারা, কারো যদি মন চায় তাহলে এইচ দিয়েও লিখতে পারো, সমস্যা নেই। ইউ এর জায়গায় কিন্তু পুরো ইউ আমরা লিখতে পারবো না, ইউ এর একটা উপাংশ, সেটা অল দ্য টাইমস ইউ সাইন আলফা। ওকে, আর বাকি সবকিছু সেম। খেয়াল করে দেখো, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি ইকুয়াল টু ইউ সাইন আলফা প্লাস জিটি। কিন্তু সাবধান কোন জায়গায়, এখানে ভি পুরা বেগটা, কিন্তু এখানে আমরা সবকিছু মান মাপতেছি কিসে? ওয়াই অক্ষে। ফলে বেগের পুরা মানটা কিন্তু আমরা পাচ্ছি না, পাচ্ছি বেগের ওয়াই উপাংশ। তাই যদি শুধু বেগ বের করতে বলে যে পুরা বেগটা বের করে দাও, তখন কিন্তু ভি ওয়াই যেমন বের করতে হবে, আমরা অঙ্কে দেখাবো, ঠিক তেমনি ভি এক্স বের করতে হবে, তারপর পিথাগোরাসের সূত্র থেকে আমাদের টোটাল ভি বের করতে হবে। তো ওটা আলাদা কনসেপ্ট, বাট মাথায় রাখবা আমাদের আগে সবকিছুই ছিল ওয়াই অক্ষে, এখন আমাদের সবকিছু ওয়াই অক্ষে। আগে পুরা বেগটাই ছিল ওয়াই অক্ষ বরাবর, এখন বেগের একটা উপাংশ ওয়াই অক্ষ বরাবর। সো চেঞ্জটুকু হবে ইউ এর জায়গায় ইউ সাইন আলফা। ওকে, বেগ পুরা বেগের জায়গায় শুধু বেগের ওয়াই উপাংশটুকু। ওকে, তো এবার আমরা কেস 2 তে আসি। কেস 2 এর দুইটা পার্ট ছিল আমরা জানি। একটা হচ্ছে বস্তু উপরে ছুঁড়ে মারছি, এখনো সর্বোচ্চ উচ্চতা পৌঁছায়নি, সে উপরের দিকে যাচ্ছে। আরেকটা কেস ছিল কি, উপরের দিকে ছুঁড়ে মারছি, সর্বোচ্চ উচ্চতা ক্রস করে আবার নিচের দিকে নামতেছে, কিন্তু এখন আমার হাতে এসে পৌঁছায় নাই। এই দুইটা কেস, দুইটা কেসই ফর্মুলা ছিল একই, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস কেন? এখানে ইউ উপরের দিকে, যেহেতু ছুঁড়ে মারছে উপরে, জি সর্বদাই কোন দিকে? নিচের দিকে, আর এইচ আদি থেকে শেষ কোন দিকে? উপরে। তাহলে দেখো এইচ এবং ইউ এটা ডিরেকশন সেম, কিন্তু জি এর ডিরেকশন অপোজিট। ফলে এইচ এবং ইউ এর আগে আমাদের সেম চিহ্ন, কিন্তু জি এর আগে মাইনাস, মানে অপোজিট চিহ্ন। একই কথা প্রযোজ্য ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এই ক্ষেত্রে। এবং এটার অ্যানালজিটা কি হবে প্রাসের ক্ষেত্রে? এই যে প্রাস ছুঁড়ে মারছে এমন ভাবে এখনো সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়নি, মানে তার এখনো আরো উচ্চতায় ওঠা বাকি, এই সিচুয়েশন, এখনো নামা শুরু করেনি। ফলে ওয়াই এর ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। ইউ সাইন আলফা কোন দিকে? উপরের দিকে। জি কোন দিকে? নিচের দিকে। ফলে ফর্মুলা চেঞ্জটুকু কোথায় হবে? এইচ এর জায়গায় আমরা বলছি ওয়াই বসায় দিবা, ইউ এর জায়গায় ইউ সাইন আলফা, ইউ পুরাটা না, জি তো অলরেডি আসি ঠিক মতো, ভি এর জায়গায় ভি ওয়াই হবে, ইউ এর জায়গায় ইউ সাইন আলফা, জিটি অলরেডি যা ছিল তাই। ওকে, এবং একই কথা প্রযোজ্য যদি এটা নিচের দিকে আসা শুরু করে, তাহলেও এখনো ওয়াই কোন দিকে বা এইচ কোন দিকে? উপরের দিকে। আর প্লাসের ক্ষেত্রে এটা সর্বোচ্চ উচ্চতা ক্রস করে এখন আবার নিচের দিকে নামতেছে, কিন্তু আদি উচ্চতা এখনো পৌঁছায় নেই। তাহলে ওয়াই এখনো কোন দিকে? আদি থেকে শেষ উপরের দিকে। জি কোন দিকে? স্টিল নিচের দিকে। এবং ইউ সাইন আলফা কোন দিকে? উপরের দিকে। ফলে ইউ আর ওয়াই এইটার ডিরেকশন সেম দিকে, কিন্তু জি হবে বিপরীত দিকে। ফলে এই যে পাচ্ছি আমরা ইউ সাইন আলফা মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওয়াই এবং ইউ সাইন আলফা ডিরেকশন সেম দিকে, কিন্তু জি এর ডিরেকশন হচ্ছে অপোজিট দিকে। আশা করি ওই আগের ভিডিওটা দেখলে এটা ক্লিয়ার হবে। আর থার্ড কেসটা কি ছিল? কোন একটা সার্টেন রেফারেন্স থেকে তুমি উপরে ছুঁড়ে মারবা, তারপর ওই রেফারেন্স উচ্চতা ক্রস করে আরো নিচে নামবে। ফলে এবার সরণ কোন দিকে? আদি থেকে শেষ। আদিতে ছিল আমার রেফারেন্সে, শেষ হচ্ছে আমার রেফারেন্স থেকে নিচে, ফলে আদি থেকে শেষ হবে নিচের দিকে। এইচ নিচের দিকে, জি অল টাইমস নিচের দিকে, আর ইউ ছিল উপরের দিকে, কারণ উপরে ছুঁড়ে মারছিলাম আদিতে। তাহলে ইউ বাদে বাকি দুইটার চিহ্ন হবে সেম। এই জন্য ফর্মুলা কি? এইচ আর জি এর আগে দেখো প্লাস,
কিন্তু ইউ এর আগে হচ্ছে মাইনাস। আর আমাদের ফর্মুলা মডিফিকেশনটা কি হবে, মাইনাস ইউ এর জায়গায় আসবে মাইনাস ইউ সাইন আলফা, আর বাকি সব কিছু সেম থাকবে। ওকে, এবং এই ক্ষেত্রেও দেখো একটা বিল্ডিং এর চূড়া থেকে ছুঁড়ে মারলা, সেটা গিয়ে নদীতে পড়লো, মানে তোমার ওই বিল্ডিং এর হাইট থেকে আরো নিচে, তখন ওয়াই বা এইচ এর ডিরেকশন হবে নিচের দিকে, ইউ সাইন আলফা অল দ্য টাইমস অ্যাজ ইউজুয়াল ওটা উপরের দিকে, আর জি সবসময় নিচের দিকে। ফলে জি আর ওয়াই এর ডিরেকশন দেখো সেম দিকে, ওয়াই এর আগে প্লাস, জি এর আগে প্লাস, বাট ইউ সাইন আলফার আগে মাইনাস। তো আমরা কতগুলো প্রবলেম দিয়ে শুরু করতেছি, আশা করি এই প্রবলেমগুলো সলভ করার সময় তোমাদের সূত্রগুলোর চর্চা হয়ে যাবে। মানে সূত্র আর আলাদাভাবে দেখালাম না, অঙ্ক করতে গিয়ে আমরা সূত্রগুলো রিক্যাপ করব। যেমন এভাবে একটা কোয়েশ্চেন করছে, কোন অ্যাঙ্গেলের জন্য ক্যাপিটাল এইচ হবে r/2। তো যাদের মনে নেই একটু মনে করিয়ে দিই যে প্রাসের ক্ষেত্রে এমন ছিল, এরকম একটা অক্ষ ব্যবস্থা, এটা ছিল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই একটা অ্যাঙ্গেল করে একটা বস্তুকে ছুঁড়ে মারা হয় এবং সে একটা প্যারাবোলা রচনা করে, এবং এটার নাম ছিল আদিবেগ ইউ, এই নিক্ষেপণ কোণ ছিল আলফা। তো এখন আমার কোয়েশ্চেন করছে এইটাই, কোন অ্যাঙ্গেলের জন্য, মানে আলফার ভ্যালু কত হলে এই যে পুরা রাস্তাটা দেখতে পাচ্ছ না, মানে যখন আবার আদি উচ্চতায় ফিরে আসে, এই যে ইনিশিয়াল যে হাইটটা, ওই একই হাইট আবার ফেরত আসছে, এই যে হরাইজন্টাল দূরত্ব যে যতটুকু ক্রস করবে এই আদি উচ্চতায় ফেরত আসতে, সেটাকে আমরা বলি অনুভূমিক পাল্লা বা হরাইজন্টাল রেঞ্জ। আর সর্বোচ্চ উচ্চতা কোনটা, এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা, এই হাইটটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা। তো কোয়েশ্চেন করছে কোন কোণের জন্য সেই সর্বোচ্চ উচ্চতা হবে এই আর এর অর্ধেক, মানে এই আর কে অর্ধেক করলে এই হাইটের সমান হবে, এটা কত অ্যাঙ্গেলে ছুঁড়ে মারলে। তো ইউ কোয়েশনে বলা নেই, কিন্তু দেখবো আমাদের ইউটা লাগতেছে না। তো সলিউশনটা কিভাবে করব, কোয়েশন অনুসারে এইচ হতে হবে r/2। তো আমরা যারা ইন্টার পড়াশোনা করেছি আমরা জানি এইচ সেই ওয়ান ডিমেনশনাল মোশনের ক্ষেত্রেও কত ছিল, u²/2g, এবং আমরা তো এই চ্যাপ্টারে শিখছি ইউটার ইউ নেই, সেই সব জায়গায় ইউ এর উলম্ব উপাংশটা নিয়ে কাজ করতে হবে। ফলে এখানে ইউ এর বদলে আসবে ইউ সাইন আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2g, আর আর এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এই টুটা আমরা বাইরে নিয়ে আসলাম হাফ, আর এর ক্ষেত্রে ফর্মুলা ছিল ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এবং মজার ব্যাপার খেয়াল করছো, বামে এবং ডানে ইউটার থাকতেছে না, ফলে আমাদের আসলে লাগবে না, 2g নিচে হচ্ছে 2g, ইউ স্কোয়ার সাইন 2 আলফা। তো ইউ স্কোয়ার বাদ, 2g বাদ, তো আলটিমেটলি পড়ে থাকলো কি সাইন স্কোয়ার আলফা। আর ত্রিকোণমিতি থেকে আমরা জানি কি সাইন 2 আলফা সমান কি 2 সাইন আলফা কজ আলফা। তাহলে এখানে সাইন কাটলাম, যেহেতু আদি এটা শূন্য হবে না, মানে নিক্ষেপণ কোণটা শূন্য হবে না, তাহলে আলফা শূন্য না, তাহলে এখানে কাটাকাটি করলে এখানে যদি কাটো থাকবে হচ্ছে সাইন আলফা, আর ওই পাশে থাকবে 2 কজ আলফা, দ্যাট ইজ বামে নিয়ে আসলে আসবে সাইন আলফা বাই কজ আলফা, দ্যাট ইজ ট্যান আলফা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু 2, অতএব আলফা ইকুয়াল টু ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবে ট্যান ইনভার্স 2। তো আমাদের এবারে কোয়েশ্চেন হচ্ছে যে দেখাতে হবে নির্দিষ্ট একটা আদিবেগ ইউ এর জন্য দুইটা অ্যাঙ্গেল পাওয়া যায় যাদের জন্য পাল্লা নির্দিষ্ট, মানে দুইটা ক্ষেত্রেই পাল্লাটা সেম। তো আমরা তো ন্যাচারালি জানি কি যে আদিবেগ একটাই, তো এরকম যদি কোণ ডিফারেন্ট হয়, দুইটা যদি আলাদা কোণ হয়, যতই আদিবেগ সেম হোক না কেন, এটা এখানে পড়বে, এটা আরো সামনে পড়বে, এটা এরকম পড়বে, তার মানে একই আদিবেগে ছুড়লাম কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে, তাহলে আমাদের ক্ষেত্রে খেয়াল করছি না পাল্লাগুলো কি হয়ে যায়, প্রত্যেকটা আলাদা হয়। কিন্তু এখানে আমাদের প্রমাণ করতে বলছে না, এরকম প্রত্যেকটার জন্য অ্যাটলিস্ট দুইটা করে অ্যাঙ্গেল আছে যাদের জন্য পাল্লাটা সেম। মানে অনেকটা সিচুয়েশনটা এমন, এই একটা নির্দিষ্ট আদিবেগে ছুড়লাম, এখানে এসে পড়লো, আর ওই আদিবেগেই ছুড়বো অন্য কোণে, এখানে এসেই পড়বে। কারণ কি বলে দিছে, দুই ক্ষেত্রেই পাল্লাটা কি হতে হবে কনস্ট্যান্ট নির্দিষ্ট। তাহলে এই আর কনস্ট্যান্টের জন্য আমরা দুইটা অ্যাঙ্গেল পাবো, আদিবেগ থাকবে দুই ক্ষেত্রেই ইউ, কিন্তু একটা যদি আলফা 1 হয় আর একটা হবে আলফা 2, এটা আমাদের প্রুফ করতে হবে। তো পাল্লার রাশিমালা থেকে আমরা কি জানি, পাল্লা আর ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তো যাদের মনে আছে একটু খেয়াল করে দেখো তো, সেই যে আমরা পড়তাম, এখানে আমরা একটু পক্ষান্তর করে নিলাম, আর জি বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু সাইন 2 আলফা। তো ত্রিকোণমিতি একটু মনে করে নিই, দেখবো সাইন 2 আলফার একটা ফর্মুলা ছিল 2 tan আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। ওকে, তো আমরা একটু পক্ষান্তর করলাম যে আর জি বাই ইউ স্কোয়ার প্লাস আর জি বাই ইউ স্কোয়ার tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 2 tan আলফা। তার একটি সুন্দর ফর্মে আমরা যদি সাজাই তাহলে থাকবে ইউ স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, তাহলে আর জি tan স্কোয়ার আলফা মাইনাস 2 ইউ স্কোয়ার tan আলফা প্লাস আর জি ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, কোন চলকের সাপেক্ষে, tan স্কোয়ার আলফার সাপেক্ষে। এটাকে পুরোটাকে যদি x ধরো, tan আলফা সমান যদি x ধরো, তাহলে সামথিং x স্কোয়ার মাইনাস সামথিং x প্লাস সাম কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। তার মানে ফর্মটা অনেকটা কিসের মতো, x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। তো এর জন্য কয়টা রুট পাওয়া যাবে, মূল পাবো দুইটা, সেই মূল দুইটা
তো আমরা জানি মূলদ্বয়ের গুণফলের রাশিমালাটা কি ছিল মাইনাস সি বাই এ। এই যে এটার দুইটা রুট যদি হয় x1 আর x2 তাহলে সেই দুইটার গুণফল সমান কি ছিল সি বাই এ। তাহলে আমাদের এখানে মূল দুইটাকে আমরা একটাকে ধরলাম tan আলফা 1 আর একটাকে ধরলাম tan আলফা 2, এই দুইটা রুট। তাহলে এদের গুণফলটা কি হবে সি বাই এ। তাহলে tan আলফা 1 ইন্টু tan আলফা 2 ইকুয়াল টু হবে সি, খেয়াল করো আর জি, আর এও কত আর জি। তাহলে আমরা পাচ্ছি সি বাই এ, দ্যাট ইজ 1। চমৎকার। তাহলে tan আলফা 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 বাই tan আলফা 2, কারণ এখানে ছিল tan আলফা 2 ইকুয়াল টু 1। তাহলে 1 বাই tan আলফা 2 কে আবার কি লেখা যায় cot আলফা 2, আর cot আলফা 2 কে আবার কি লেখা যায় tan 90 মাইনাস আলফা 2। সো অবভিয়াসলি আমরা বলতে পারি আলফা 1 ইকুয়াল টু 90 মাইনাস আলফা 2। তার মানে আমরা দাবি করতে পারি, এখানে খেয়াল করো সব জায়গায় কিন্তু আর আমরা কনস্ট্যান্ট ধরে নিছি, ফলে একটা অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় এরকম 90 থেকে 30 বিয়োগ করলে আরেকটা থাকবে কি 60 ডিগ্রি। এই দুইটা অ্যাঙ্গেল এমন পাওয়া যাবে যাদের জন্য আরটা হবে কনস্ট্যান্ট। বোঝা গেছে? তাহলে 50 যদি থাকে বাকি অ্যাঙ্গেলটা কত হবে 40, যাতে সমষ্টিটা হয় 90 ডিগ্রি। তো বোঝাই যাচ্ছে যে এরকম যদি একটা প্রাসকে ছুঁড়ে মারি 30 ডিগ্রি কোণে, এটা সাপোজ 30, তাহলে এরকম 60 ডিগ্রি কোণে আরেকটা মারা যাবে যাদের জন্য এই পয়েন্টে এসে মিলিত হবে, দ্যাট ইজ তাদের পাল্লা দুটো হবে সমান। প্লাসের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে একটু আগে আমরা শিখলাম কি একটা প্লাসের একটা সার্টেন রেঞ্জের জন্য দুইটা করে অ্যাঙ্গেল পাওয়া যায়, 30 হলে 60, 50 হলে 40, ঠিক আছে? তো যাদের জন্য রেঞ্জটা কনস্ট্যান্ট হয় এরকম বলছে যে দুইটা প্লাসের একটাকে আলফা কোণে ছড়া হলো আর একটাকে 90 মাইনাস আলফা। সো আমরা একটু শিওর হয়ে গেছি তাদের রেঞ্জ একই। তো তাদেরকে কত বেগে ছুড়লাম 49 মিটার পার সেকেন্ড বেগে। কোয়েশ্চেন করছে দ্বিতীয়টা প্রথমটার চেয়ে 19.6 মিটার উচ্চতায় ওঠে। তাদের সর্বোচ্চ উচ্চতার পার্থক্য হচ্ছে 19.6। এবং একটু আগেও কিন্তু আমরা দেখছিলাম ছবিতে যে যদিও তাদের পাল্লা সেম, উচ্চতা কিন্তু সেম না। এই তাদের একটা পাল্লা আর একটা কিন্তু বেশি উচ্চতায় যায়। তো একটার হাইটকে আমরা ধরলাম h1 আর একটার হাইটকে ধরলাম আমরা h2। হ্যাঁ, তো কোয়েশ্চেনে বলা আছে h2 মাইনাস h1, এই ডিফারেন্সটা কত 19.6। একজন বাড়তি 19.6 মিটার উপরে উঠছে। কিন্তু h1 আর h2 এগুলো সমান কি জানি আমরা, মনে আছে h সমান হচ্ছে u sin আলফা হোল স্কয়ার বাই টুয়াইস জি। ওই যে আগে যেটাকে আমরা পড়তাম u স্কয়ার বাই টুয়াইস জি, তার বদলে u sin আলফা স্কয়ার বাই টুয়াইস জি। সো আলটিমেটলি থাকলো কি u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই টুয়াইস জি। তাহলে এটাকে আমরা নাম দিলাম h1। আর h2 সমান তাহলে কি বলতে পারি u স্কয়ার sin স্কয়ার আলফা না 90 মাইনাস আলফা, কারণ একটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 মাইনাস আলফাতে আর একটা আলফা অ্যাঙ্গেলে। সো এটা থাকবে হচ্ছে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টুয়াইস জি। ওকে, তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে কি জানতে পারবা h1 প্লাস h2 ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টুয়াইস জি। যদি কমন নাও তাহলে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, আর সেটার মান হচ্ছে 1। তাহলে থাকলো পরে ইউ স্কোয়ার বাই টুয়াইস জি। আর ইউ এর ভ্যালু তো দেওয়াই আছে কোয়েশ্চেনে, 49 স্কোয়ার 49 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। সলভ করে h1 প্লাস h2 পাবা। আর এখানে কি পাচ্ছি h2 মাইনাস h1, তাহলে h2 প্লাস h1 ও জানো, h2 মাইনাস h1 ও জানো। তাহলে এটা সলভ করলেই ক্যালকুলেটরে ইন্ডিভিজুয়াল হাইটগুলো পেয়ে যাবে, h1 এর ভ্যালু কত, h2 এর ভ্যালু কত। এবং কোয়েশ্চেনে কিন্তু তাই চাইছে প্রত্যেকের সর্বোচ্চ উচ্চতা কত। এরকম কোয়েশ্চেনগুলো অবজেক্টিভের জন্য বেশি ইম্পর্টেন্ট যে একটা বুলেট 30 ডিগ্রি কোণে 3 কিলোমিটার দূরে হিট করতে পারে, তার মানে সর্বোচ্চ পাল্লা হচ্ছে তার 3 কিলোমিটার। এখন আমরা সাপোজ অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি না 40 ডিগ্রি 90 ডিগ্রি এরকম চেঞ্জ করে করে কি 5 কিলোমিটার দূরে হিট করাতে পারবো কিনা। তো কোয়েশ্চেনটার সাথে সাথেই আসলে যাওয়াটা খুব সিম্পল। সেটা হচ্ছে আমরা কিন্তু আদিবেগটা জানি না এবং আমাদের বাড়তি তথ্যগুলো থেকে আমরা আদিবেগটা বের করতে পারবো। অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, আদিবেগটা সাপোজ ইউ, আর সর্বোচ্চ পাল্লাটা হচ্ছে 3 কিলোমিটার বা 3000 মিটার। তাহলে রেঞ্জের ফর্মুলা কি জানি আমরা, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তো রেঞ্জ দেওয়া আছে 3000 মিটার, জি আমরা জানি, সাইন 2 আলফা হচ্ছে 2 ইন্টু 30 মানে 60 ডিগ্রি। তাহলে এটা সলভ করলে ইউ পাবো 184 সামথিং মিটার পার সেকেন্ড অ্যারাউন্ড। এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা কি 5 কিলোমিটার দূরে পৌঁছাতে পারবো কিনা। তাহলে কাজ করি না কেন, যেহেতু কোয়েশ্চেনের মধ্যে কোথাও বলেনি আদিবেগ চেঞ্জ করতে পারবা, তার মানে এই আদিবেগটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। তো এই কনস্ট্যান্ট আদিবেগ রেখে সর্বোচ্চ পাল্লা কি হতে পারে সেটা কিন্তু আমাদের বইপত্র লেখা আছে। সর্বোচ্চ হতে পারে যদি সাইন 2 আলফার ভ্যালুটা হয় ম্যাক্সিমাম, তাহলে সাইন আলফার মান ম্যাক্সিমাম হতে পারে 1। তাহলে আমরা লিখতে পারি আর হবে ইউ স্কোয়ার বাই জি, কারণ সাইন 2 আলফার ভ্যালু 1। তাহলে সেক্ষেত্রে এই 184 স্কোয়ার বাই 9.8 এগুলো সলভ করে দেখবা
সর্বোচ্চ 3.46 কিলোমিটার আসে। আগে যেতে পারতো কত? 3 কিলোমিটার, এখন সর্বোচ্চ যেতে পারবো ওই একই আদিবেগ রেখে 3.46 কিলোমিটার। সো কোয়েশ্চেনের ভাষা দেখো, আমরা কি 5 কিলোমিটার দূরে হিট করতে পারবো কিনা এই আদিবেগ রেখে? কখনোই না। এটা আরেকটা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, যে একটা ক্রিকেটার সর্বোচ্চ 100 মিটার দূরে বল পাঠাতে পারে, মানে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ। তো ওই একই আদিবেগে সর্বোচ্চ কত উচ্চতায় ওঠাতে পারে? তো এটা একদম অঙ্ক না করেই বলা যায়, সর্বোচ্চ যদি 100 মিটার দূরে পাঠাতে পারে তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে 50 মিটার। কেন? কারণ দেখো, আর হচ্ছে রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ না কিন্তু রেঞ্জ, u² sin 2α ডিভাইডেড বাই g। তো এর মধ্যে এটাও ম্যাক্সিমাম কখন হবে? যখন এই sin 2α ম্যাক্সিমাম হবে, সেটা ভ্যালু হচ্ছে 1, তাহলে আর ম্যাক্সিমাম হবে u² বাই g। অন দি আদার হ্যান্ড সর্বোচ্চ উচ্চতা h max সমান আমরা কি জানতাম? u² বাই 2g। তার মানে কি u² বাই g ইন্টু হাফ, দ্যাট ইজ সেই যে আর ম্যাক্স পেলাম সেটার অর্ধেক। সো ম্যাক্সিমাম সে যদি 100 মিটার দূরে পাঠাতে পারে, অবভিয়াসলি উচ্চতা হবে 50 মিটার। তো আরেকটা অঙ্ক এখানে জাস্ট কনসার্নটা বাড়ানোর জন্য, যে একটা প্রাস নিচে পড়ে যেতে যে টাইমটা লাগে সেটা শুধুমাত্র নিচে পড়ে যাওয়ার বেগের উপর ডিপেন্ড করে, কত দ্রুত সে নিচে পড়ে যাবে। এটা কিন্তু অনুভূমিক বেগ কত বেশি এটার উপর আদৌ ডিপেন্ড করে না, কারণ অনুভূমিক উপাংশ তাকে কখনোই নিচে ফেলতে সাহায্য করে না, সে সারা জীবন ধরেই ডান দিকে বা অনুভূমিক দিকে নিয়ে যেতে থাকে। সো কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, যে দুইটা পাথর, এই একটা পাথর একটা ভি বেগে ছুঁড়ে মারলাম, আর একটা পাথর 2v বেগে ছুঁড়ে মারলাম, হ্যাঁ, তো একই উচ্চতা থেকে। তাহলে যদি ভূমি ধরি, তাহলে হয়তো একটু কাছে পড়বে আর আরেকজন পড়বে আর একটু দূরে। কিন্তু আবারও একই কোয়েশ্চেন, যে যেটাকে ভি বেগে ছুঁড়ে মারছো তারও উলম্ব বেগ কিন্তু 0, যেটাকে 2v বেগে মারছি তারও উলম্ব আদিবেগ কিন্তু 0। ফলে দুই ক্ষেত্রেই কিন্তু ফর্মুলা হাফ gt স্কোয়ার, ফলে তাদের কিন্তু একই টাইম লাগবে, টাইম হচ্ছে t। তাহলে ভূমিতে পৌঁছাতে যে সময় লাগে তাদের অনুপাত কত? প্রথমটার জন্য সময় লাগলো সে t1 বটে t2, কিন্তু আমরা তো জানলাম দুই ক্ষেত্রে টাইম হবে সেম, তার মানে রেশিওটা হবে t1:t2 ইকুয়াল টু 1:1। টাইমের কোনো পার্থক্য তাদের মধ্যে থাকবে না, কিন্তু হরাইজন্টাল দূরত্ব কি সেম থাকবে? এই যে একটা যদি হয় x1 আর একটা যদি হয় x2, দেখতেই পাচ্ছি আমরা যার বেগ বেশি সে তত দূরে গিয়ে পড়বে, কারণ x ইকুয়াল টু আমরা কি জানি? vt। তাহলে প্রথমজন v বেগে মারছে আর দ্বিতীয়জন হচ্ছে 2v বেগে মারছে। সো x1 to x2 ইকুয়াল টু হবে v:2v, দ্যাট ইজ 1:2 বেগের অনুপাত। তো এটা একটা সুন্দর অঙ্ক। এখানে দেখতে পাচ্ছ একটা হেলানো তল আছে, এবং এই ভূমি থেকে ওই যেখান থেকে একটা বল ছেড়ে দেওয়া হবে তার উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। তো বলটা জাস্ট ছেড়ে দেওয়া হলো, সো আদিবেগ 0, সে পড়তে 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 হেলানো তলে হিট করলো, এবং হিট করার পর ওই পুরা আপতন কোণ সমান প্রতিফলন কোণ, সেই সূত্র মেনে যে বেগে হিট করলো সেই বেগেই হরাইজন্টাল হয়ে গেল। তাহলে এটা যদি হরাইজন্টাল হয়, এটা একটা প্রাসের মতো অ্যাটিটিউড করবে, এবং প্রাসের মতো করে প্যারাবোলিক পথে সে ভূমি টাচ করবে। তো কোয়েশ্চেন করছে এই এইচটা ভ্যারিয়েবল, তার মানে তুমি কোন উচ্চতায় ফেলবা, এখানে ফেলবা না এখানে ফেলবা না এখানে ফেলবা, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু তোমাকে করতে হবে কি, এমন একটা এইচ চুজ করতে হবে যাতে করে পতনকালটা হয় ম্যাক্সিমাম। তো অঙ্কটা ম্যাক্সিমাম মিনিমা এগুলো শুনলেই বুঝতে পারতেছো ক্যালকুলাস লাগবে, সো সাথে প্রাসের কিছু কনসেপ্ট আছে। সো ওভারঅল একটা সুন্দর অঙ্ক। আমরা কি করতে পারি দেখো, এতটুকু কিন্তু সে পরন্ত বস্তু, এই হেডটা যদি স্মল এইচ হয়, এটা ক্যাপিটাল এইচ, তাহলে এতটুকু কত? ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তাহলে ওইটুকু সে কিভাবে পড়ছে? আদিবেগ হচ্ছে 0, তাহলে হাফ জি, এবং ধরলাম টাইম লাগছে t1 স্কোয়ার। তাহলে এখান থেকে t1টা আমরা বের করে ফেলতে পারি। t1 ইকুয়াল টু হবে 2h মাইনাস স্মল এইচ বাই জি রুট ওভার। এটা গেল জাস্ট ওই যে সারফেসে টাচ করার হাইটটুকু, মানে টাইমটুকু। এরপর প্রাস পথে সে নিচে পড়ে, তাহলে সেক্ষেত্রেও দেখো আদিবেগ পুরাটাই হরাইজন্টাল, ফলে ভার্টিক্যাল দিকে তার কোনো উপাংশ নাই, ফলে ফর্মুলা হবে অবিকল, এবং সে কতখানি নিচে নামে? এইচ পরিমাণ নিচে নামে। তাহলে এইচ ইকুয়াল টু হাফ জি, টাইম লাগছে সাপোজ t2। তাহলে এখান থেকে t2টাও সলভ করে বের করতে পারি 2h বাই জি এর রুট। তাহলে টোটাল টাইম, টোটাল পতনকালটা কত? পতনকাল সাপোজ আমি নাম দিলাম t, সেটা হবে t1 প্লাস t2। তাহলে t1 তো জানলাম আমরা ওখান থেকে, রুট ওভার 2 ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ ডিভাইডেড বাই জি, আর এখানে জানতে পারলাম 2 স্মল এইচ বাই স্মল জি। তো এই হচ্ছে টোটাল পতনকাল, এবং আমরা ভ্যারি করতে পারবো কোনটাকে? এই হাইটটাকে, এটা আমাদের উপর। ফলে আমাদের করতে হবে কি আসলে? আমাদের করতে হবে এই পতনকালটা যাতে ম্যাক্সিমাম হয়। তাহলে হাইটের রেসপেক্টে তাকে যদি ডিফারেন্সিয়েট করি এবং সেটা যদি 0 বসে, তাহলে আসলে আলটিমেটলি পাবো কোন হাইটের জন্য ম্যাক্সিমাম টাইম লাগবে। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করলে দাঁড়াবে 2 বাই জি, এটা রুট, তারপর থাকবে হচ্ছে রুট ওভার, দ্যাট ইজ 1/2 রুট এইচ মাইনাস এইচ। এটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকবার -1 আসবে, আর ওই ক্ষেত্রে রুট ওভার 2/g এটা কনস্ট্যান্ট, রুট এইচকে করলে 1/2 রুট এইচ। তো এটা যদি 0 হয়
তাহলে এই কনস্ট্যান্টটা কাটা যাবে, তাহলে থাকবে পরে 1 বাই এই 2 কাটা যাবে, রুট এইচ ইকুয়াল টু আসবে 1 বাই রুট ওভার ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। এবং দেখতেই পাচ্ছ এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে যদি স্কোয়ার করো আলটিমেটলি থাকবে এইচ সমান ক্যাপিটাল এইচ মাইনাস এইচ বা 2h ইকুয়াল টু ক্যাপিটাল এইচ, অতএব এইচ ইকুয়াল টু হতে হবে এইচ বাই 2। দ্যাট ইজ এই যে পুরো হাইটটা আছে এটার যদি অর্ধেকে তুমি ফেলো, দ্যাট ইজ এইটুকু যদি হয় এইচ বাই 2, এই এইচটা যদি এটা সমান হয় তখন দেখা যাবে এই টাইম প্লাস এই টাইম মিলে সবচেয়ে বেশি টাইম লাগতেছে অন্য যে কোনো উচ্চতার তুলনায়। তো এটা বেশ বিখ্যাত এবং একটা মজার প্রবলেম যে একটা গাছের উপর একটা বানর আছে এবং তুমি ওই বানরকে লক্ষ্য করে, মানে স্ট্রেট লাইন, সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই থিটা কোণে তুমি বানরকে শুট করবে স্ট্রেট লাইনে। তো হিট করার সময় যখনই তুমি বুলেটটা মানে ট্রিগারটা চাপলা তখন একটা সাউন্ড হলো বুলেটের, এবং ওই সাউন্ডটা শোনা মাত্র আমরা ধরবো এখানে হিউজ স্পিডে পাইছে, সাউন্ডের ভেলোসিটি অনেক বেশি, ফলে ওই টাইমটা নিয়ে আমাদের টেনশন নেই আপাতত। তো সাউন্ড পাওয়া মাত্রই বানরটা হাত ছেড়ে দেবে ভয়ের চোটে। তো যখন হাত ছেড়ে দেবে বানরটা কি ফ্রি ফল না, মুক্তভাবে পড়ন্ত বস্তু, জি এর প্রভাবে সে নিচের দিকে পড়তে থাকবে, সে নিচে নামতে থাকবে। আর এদিক থেকে বুলেটটা কিন্তু একটা অ্যাঙ্গেলে ছুড়ে মারা হয়েছে, সো 2D মোশন বা প্লাসের গতি, তাহলে সে কি হবে এরকম প্যারাবোলিক পথে যেতে থাকবে, আমাদের আদার হ্যান্ড বানরটা এরকম খাড়া নিচে পড়তে থাকবে। তো কোয়েশ্চেন হচ্ছে এই বুলেটটা কি ওই বানরটাকে হিট করবে কিনা। তো এটা প্রমাণ করা আসলে মানেটা কি, মানেটা হচ্ছে এই, আমরা একটা সার্টেন টাইম নেব, সেই টাইমে আমরা দেখলাম বুলেটটা এইখানে চলে আসে, ওকে, এবং সেই উচ্চতাটাকে আমরা ধরলাম h1, এই যে মাটি থেকে এই উচ্চতায় বুলেটটা আসে। আর ওদিক থেকে আমরা ওই টাইমের মধ্যেই বানরটা কোথায় নামে আমরা সেটা চেক করব। হ্যাঁ, আমরা ধরলাম সেই বানরটা নামে কত h2। তো এরপর যদি কোনোভাবে দেখতে পাই এই h1 প্লাস h2 এই যে দূরত্বটা, সেটা এই পুরো গাছের হাইটটা ক্যাপিটাল H, তাহলে এটা কি মিন করে, এটা মিন করে এই h1 আর h2 এরপর আদৌ আর কোনো দূরত্ব বাকি থাকে না, তার অর্থ হচ্ছে অবশ্যই এটাই মিন করে ও যতটুক নামছে ও অতই উপরে শুট করছে, ফলে দুইজন কোইনসাইড করছে। কিন্তু যদি কখনো এমন হয় h1 প্লাস h2 দুইজন মেলার পরও আরেকটু বাকি থেকে যায়, ওটা h এর চেয়ে ছোট, তার অর্থ কি বানরটা এখান থেকে এখানে আসছে আর বুলেটটা এইখানে আসছে, ফলে এই গ্যাপটুকু কিন্তু তাদের মধ্যে রয়ে যাবে, বানরটাকে শুট করবে না। আর কখনো যদি দেখা যায় h1 প্লাস h2 এটা গ্রেটার দেন h, তার অর্থটা কি বুলেটটা এই উচ্চতায়, বানরটা আরো নিচে। এটার অর্থ কি হবে, এর অর্থ হবে এমন, বানরটা এখান থেকে এইখানে চলে আসছে, এটুকু হচ্ছে h1 আর এতটুকু হচ্ছে h2, তো এই দুটা যোগ করলে কিন্তু টোটাল হাইটের চেয়েও বাড়তি একটা অংশ রয়ে যায়, এই এতটুকু কিন্তু দুইবার যোগ করা হইতেছে। সো বোঝাই যাচ্ছে যে এই ক্ষেত্রেও বানরটা নিচে নেমে যাবে, বুলেট উপরে যাবে, সো আলটিমেটলি তাদের মধ্যে কোনো মিট হবে না। আর ওই ক্ষেত্রে বানরটা উপরে থাকবে, বুলেট নিচে থাকবে, ওই ক্ষেত্রেও তারা কোইনসাইড করবে না। একমাত্র যদি দেখাতে পারি h1 প্লাস h2 ক্যাপিটাল H এর সমান, তখন বুঝতে হবে এরা একই জায়গায় মিলে গেছে। তা আমাদের এখন ওইটি টার্গেট থাকবে প্রমাণ করা। তো আমরা এই হরাইজন্টাল দূরত্বটাকে ধরে নিলাম x, তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে বুঝতে পারতেছি tan থিটা হবে লম্ব বাই ভূমি h বাই x, এটা আমরা শুরুতে বের করে নিলাম। এবার খেয়াল করে দেখো যে h2 কত, ফ্রি ফল, সো হাফ gt স্কয়ার, আর এই একই টাইমে সে কত উচ্চতায় উঠছে, সো h1 ইকুয়াল টু হবে আদি বেগ যদি u ধরি তাহলে u sin আলফা t মাইনাস হাফ gt স্কয়ার। এই কেসগুলো তোমরা আরেকবার চেক করে দেখো কারো কনফিউশন লাগলে। তাহলে টোটাল তারা কত যায় আমরা একটু চেক করে দেখি, h1 plus h2 equal to half gt square কাটা, that is u sin alpha into t। আবার প্লাসের অনুভূমিক দূরত্বের ফর্মুলা থেকে আমরা কি জানি, x হবে অনুভূমিক দিকে বেগ, that is u cos alpha into time, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t equal to x by u cos alpha। তো এটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে থাকবে u sin alpha into x by u cos alpha, that is x tan alpha। কিন্তু tan alpha সমান আবার আমরা কি জানি, ক্যাপিটাল H বাই x, দ্যাট ইজ h বাই x। এবং যা আসার কথা ছিল, আসলে আমরা আশা করছিলাম কি নাম জানি না, বাট এটা কি প্রমাণ করে, এটা প্রমাণ করে বুলেট এর শব্দ শোনার সাথে সাথে বানর যদি হাত ছেড়ে দেয় তাহলে সর্বদাই এটা বানরকে হিট করবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এটা কাল্পনিকভাবে সত্য, বাস্তব ক্ষেত্রে হয়তো অনেকের কনফিউশন লাগতে পারে যে এমন যদি হয় গাছ এখানে এবং বুলেটটা অনেক দূরে, হ্যাঁ, তখন দেখা গেল বুলেট প্রাস অতিক্রম করতে করতে এখানে এসে থামলো, তাহলে তো বানরকে আর কখনোই সে পাবে না, কারণ বানর সর্বোচ্চ কোথায় পড়তে পারে, মাটিতে, আর বুলেট তো আরো আগেই পড়ে গেছে। তাহলে এটা কেমন কেমন কথা, সব ক্ষেত্রে তো সত্যি না, কিন্তু এটা কিন্তু থিওরিটিক্যালি সত্যি। খেয়াল করে দেখো
এখানে বানরটা এ পড়তে থাকবে, যদি থিওরি বলে এখানে কোনো মাটি না থাকে, তাহলে এই প্রাস পথে এটা কি নিচে নামতে থাকবে, আর এদিক থেকে বানরটা কিন্তু এখানে নেমে আসবে। তো আলটিমেটলি থিওরিটিক্যালি কিন্তু সবসময় আসলে বানরটাকে হিট করবে। এটা বেশ সুন্দর একটা কোয়েশ্চেন, যে একটা বল হরাইজন্টালি 2.76 মিটার পার সেকেন্ড বেগে সিঁড়ি থেকে গড়িয়ে পড়তেছে। তো হরাইজন্টালে পড়লে তো আমরা জানি প্রাস পথে পড়বে। তো কোয়েশ্চেন করছে এটা কোথায় গিয়ে হিট করবে, প্রথম কোন সিঁড়িতে হিট করবে। দেওয়া আছে সিঁড়িগুলো 20 সেন্টিমিটার বা 0.2 মিটার করে উঁচু এবং চওড়াও 0.2 মিটার। তো এমনটাও আমাদের ওই প্রাসের নিয়মেই করতে হবে। আমরা ধরে নেব যে প্রথম n-তম ধাপে হিট করে, সিঁড়ির মধ্যে যে n-তম সিঁড়ি ওটাতে হিট করে। তাহলে এখানে খেয়াল করে দেখো, 1 নাম্বার ধাপে যদি হিট করে তাহলে এখানে কি 20 সেন্টিমিটার চলে গেছে, 2 নাম্বার ধাপে গেলে 2 × 20 সেন্টিমিটার পরিমাণ চলে গেছে। সো এরকম যদি n পরিমাণ ধাপে নামে তাহলে আসলে আমরা শিওর n × 0.2 মিটার, 20 সেন্টিমিটারের জন্য 0.2, তাহলে এতখানি উচ্চতা কিন্তু সে অলরেডি ক্রস করছে। তাহলে আমরা বলতে পারি h = আসলে n × 0.2। এবং সেটা কিভাবে ক্রস করবে, যেহেতু এটা পুরো বেগটাই হরাইজন্টাল, ভার্টিক্যাল ডিরেকশনে তার কোনো বেগ নেই, ফলে u নাই, থাকবে শুধু হাফ g/t²। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, টাইম লাগবে t = 2 × 0.2 × n / g এর রুট। এবার আসা যাক মেইন হয়ে x কতখানি যায়। তাহলে x এর জন্য ফর্মুলা কি, পুরো এই বেগ নিয়ে এসে পড়বে, হ্যাঁ, যেহেতু পুরোটাই হরাইজন্টাল। তাহলে x = হবে ওই যে 2.76 × t, x = vt, সমবেগের যে ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা টিটা বসিয়ে দিই, 2.76 × √2 × 0.2 × n / g। তো ক্যালকুলেটরে যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা নিচের রেজাল্টটা দেখতে পাবো। তো তোমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখবা, যেটা আসবে 0.557 √n। তো একটু মজার ব্যাপার খেয়াল করুন যে আমরা কিন্তু শিওর না এটা ওই n-তম ধাপে কোন জায়গাটায় হিট করবে। এমন তো হতেই পারে এটা এখান থেকে পড়তে পড়তে একদম এই গোড়ায় পড়লো, পসিবল। আর সর্বোচ্চ পসিবিলিটিস কি, ওই n-তম ধাপের একদম কোনায় পড়লো। এই দুই ক্ষেত্রে কিন্তু আমরা বলি সে n-তম ধাপেই পড়ছে। সো আমরা জানি এই যে আমরা এক্সটা বের করছি সেটা হয় এই কোনায় বা ওই কোনায়, এই দুই কোণার মাঝখানে আছে। তাহলে একটা অসমতা দিয়ে লেখা যায় না, যে এই যে আমার লাল দূরত্বটা, লাল বলটা, সেটি হচ্ছে আমাদের এই 0.557 × √n। এই যে দূরত্বটা 0.557 √n, এটা অবভিয়াসলি কার কার মাঝে অবস্থিত, এই কোণার দূরত্বটা। তাহলে সেটা নিশ্চয়ই আগের সিঁড়ির ধাপটা, তার মানে n-1 সংখ্যক 0.2, কারণ n-1 সংখ্যক 20 সেন্টিমিটার। এই যে একটা 20 সেন্টিমিটার, দুইটা 20 সেন্টিমিটার, তিনটা, এরকম n-1 সংখ্যক 20 সেন্টিমিটার। এটা হতে পারে তার লোয়েস্ট ডিস্টেন্স, আর সর্বোচ্চ হতে পারে কি এই চওড়াটাও কাউন্ট করতে হবে। দ্যাট ইজ এটা সর্বোচ্চ হতে পারে n × 0.2, n সংখ্যক 20 সেন্টিমিটার পরিমাণ যদি কনসিডার করি, তার মাঝামাঝি কোথাও অবস্থিত। এখন আমাদের n এর ভ্যালু কিন্তু একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কততম ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ, এটা তো আর কোনো ফ্র্যাকশন হবে না। সো n এর সব মানের জন্য এই অসমতা কিন্তু সিদ্ধ হবে না। তো তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখবা, n এর মান 1 হলে হয় এটা সিদ্ধ করে, না হয় এটা সিদ্ধ করে। n এর মান 2 হলে হয় এটা সিদ্ধ করে কিংবা এটা করে না। তো এরকম করতে করতে n এর ভ্যালু যখন 8, তখন দেখতে পাবো প্রথম এই অসমতাটা সিদ্ধ হয়, দ্যাট ইজ এই মানটা এই মানের চেয়ে ছোট হয়। তাহলে বোঝা যাচ্ছে যে অষ্টম ধাপে গিয়ে ফর দ্য ফার্স্ট টাইম হিট করবে। তো এটা একটা স্পেশাল অঙ্ক, যে একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ দেওয়া আছে এভাবে, যে একটা প্রাস, এটা তার সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল H ধরলাম, এই সর্বোচ্চ উচ্চতায় যে হরাইজন্টাল বেগটা থাকে সেই বেগের নাম দিছে v1। এবং এই বেগটা কি বলছে, এইটার যে অর্ধেক উচ্চতা যখন ছিল, এই পয়েন্টে যখন ছিল প্রাসটা, সেই উচ্চতায় বেগ হচ্ছে v2। ওকে, এই অবস্থায় যে বেগ v1টা, সেই অর্ধেক উচ্চতার যে বেগ v2 তার চেয়ে ছোট অবশ্যই, এবং সেটা কত গুণ দেওয়া আছে, √6/7 × v2। এই ডাটা দেওয়া আছে, কোয়েশ্চেন করছে এই যে আদি নিক্ষেপণ অ্যাঙ্গেলটা হতে হবে কত, প্রমাণ করতে হবে 30 ডিগ্রি। সেটা তো আমরা সর্বোচ্চ উচ্চতার ব্যাপার স্যাপার জানি অলরেডি, এবং তার অর্ধেক হাইট মানে এই হাইটটা কত হবে, সর্বোচ্চ উচ্চতা / 2। তো সর্বোচ্চ উচ্চতার আমরা কি ফর্মুলা জানি, h = u² sin² θ0 / 2g। আর তার অর্ধেক উচ্চতা দ্যাট ইজ h/2 হলে ডান পক্ষে 2 দিয়ে ভাগ দিই, তাহলে u² sin² θ0 / 4g। তো এখন একটু খেয়াল করে দেখো যে, তো এইখানে যে বেগটা সেটা বের করার জন্য আমরা জানি প্রাসের ক্ষেত্রে দ্বিমাত্রিক বেগ। তো আমরা প্রথমে বের করি v2y, মানে y অক্ষে বেগ কত। তাহলে আমরা জানি v² = u² - 2gh। তাহলে u হবে কি, u² sin² θ0, মানে v² = u² - 2gh/2।
তাহলে এখান থেকে কি পাচ্ছি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2g, আর h/2 সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 4g। তাহলে কাটাকাটি করলে দাঁড়ায় এখানে একটা থেকে আধাটা বিয়োগ, তার মানে আসলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2। তো এখন তো এটা বের হলো জাস্ট ওয়াই অক্ষের উপাংশ, আর এক্স অক্ষের উপাংশ তো আমরা জানি এক্স অক্ষের উপাংশ কি, সেটা কখনোই চেঞ্জ হয় না। আদিতে যেটা থাকে ইউ কস থিটা, সেটা সারা জীবন ধরেই চেঞ্জ হয় না, কারণ ওখানে যে কোনো উপাংশ নেই, ফলে এটা সবসময় থাকবে ইউ কস থিটা। তাহলে আমরা পাচ্ছি কি ভি টু এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে টোটাল বেগের বর্গ কি হবে, 2 নম্বর পজিশনে ভি এর স্কোয়ার হবে ভি টু এক্স স্কোয়ার প্লাস ভি টু ওয়াই এর স্কোয়ার। তাহলে হবে মোট বেগ, এবং এটা আমরা যদি মান বসাই দিই তাহলে এখানে দেখতে পাচ্ছ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে দেখতে পাচ্ছি আমরা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কিন্তু এটা অর্ধেক। সো আলটিমেটলি থাকবে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি হাফ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হাফ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এভাবে কেন লিখলাম, হাফ ইউ স্কোয়ার মিলে এবং হাফ ইউ স্কোয়ার মিলে হবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস ওইখানে আছে হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। ওকে, এগুলো সব নট। তাহলে এই যে হাফ ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মিলে হবে ইউ স্কোয়ার বাই 2, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মিলে 1, আর ওদিকে থাকতেছে ইউ স্কোয়ার বাই 2 কস স্কোয়ার থিটা। এই হচ্ছে লাস্ট ভার্সন। এটা গেল ওই পজিশনে বেগ, কিন্তু এটার সাথে v1 এর একটা সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা, খেয়াল করে দেখো v1 কি হরিজন্টাল বেগ না, তার মানে v1 হচ্ছে ইউ cos থিটা নট। এটা কোনো সন্দেহ ছাড়াই আদি বেগের যে হরিজন্টাল কম্পোনেন্ট এটা কখনোই চেঞ্জ হয় না, সেটা যে পজিশনে যাক না কেন তার অনুভূমিক বেগটা সেম থাকবে। আর মাত্র আমরা দেখতে পেলাম যে v2 স্কোয়ার ইকুয়াল টু সেই যে ইউ স্কোয়ার বাই 2 প্লাস ইউ স্কোয়ার বাই 2 cos স্কোয়ার থিটা নট। তাহলে v1 স্কোয়ার কি হবে ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। এদের মধ্যে সম্পর্কটা কি, সম্পর্ক এখান থেকে খেয়াল করো, v1 সমান √6/7 ইন্টু v2। তাহলে স্কোয়ার করে আমরা কি পাই, v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়াল টু 6/7, বা 7 v1 স্কোয়ার ইকুয়াল টু 6 v2 স্কোয়ার। তাহলে এখানে দেখো v1 স্কোয়ারের রাশিমালা দেওয়া আছে, v2 স্কোয়ারের রাশিমালা দেওয়া আছে, এটা জাস্ট ইনসার্ট করে দিলে লেখা শেষ। তাহলে 7 v1 স্কোয়ারের জায়গায় হবে ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা নট, আর 6 v2 স্কোয়ারের জায়গায় পুরোটা হবে ইউ স্কোয়ার বাই 2 প্লাস ইউ স্কোয়ার বাই 2 cos স্কোয়ার থিটা নট। তো মজার ব্যাপার, দেখো উভয় পাশ থেকে ইউ স্কোয়ার কাটা, এরকম সলভ করবা, সামথিং একটা আসবে, সেটা সলভ করলে দেখতে পাবা থিটা নট সমান হবে 30 ডিগ্রি। তো এটা আরেকটা টাফ কোয়েশ্চেন, যে এই যে একটা বল দেখতে পাচ্ছ লাল রঙের, এটা এই উচ্চতা থেকে ছেড়ে দিলাম, এখানে থিটা অ্যাঙ্গেলে বাঁকানো একটা হেলানো তল আছে, এবং সেই এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া বলটা এখানে হিট করছে, হ্যাঁ, এই যে এই তলের সাথে যে লম্ব তার সঙ্গে আবার থিটা কোণে ডিফ্লেক্টেড হয়ে এই যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ করে ওইখানে একটা স্পর্শক বরাবর বেগ পাইছে। তাহলে কি ঘটবে আসলে, এখানে হিট করবে, লাস্টে যে বেগটা পাইছে ওই বেগে ইলাস্টিক ধাক্কা খেয়ে আবার সেই ভি বেগেই প্রত্যাবর্তন করবে, মানে এখানে কোনো লস হবে বলে আমরা ধরতেছি না। তার মানে এখানে শেষ বেগ ওইখানে আদি বেগ এই দুটো সমান। তাহলে এখানে ধাক্কা খেয়ে বাউন্ড এরকম বাউন্সার দিল। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এইটাই, যে প্রথম যখন বাউন্সটা খাবে এইখানে হিট করছে এবং বাউন্স খেয়ে সেকেন্ড বাউন্সটা দেবে বি পয়েন্টে, এই এ আর বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কত। তো এটা একটু প্রাসের মতো দেখতেই পাচ্ছ, কমপ্লিট প্রাস, কিন্তু আগেরগুলোর থেকে ঝামেলাটা কোথায়, আগে আমরা যত প্রাস পড়ছি সেগুলো সব কিন্তু হরাইজন্টাল ছিল, এখানে প্রাসটাই আছে একটা ট্যারা তলে। সো আমাদের মেইন কাজটাই হবে এই তলটাকে সোজা করা। তো সোজা করলেই তো চলবে না, পুরো সিস্টেমটাকে ধরে রোটেট করতে হবে, তাহলে এখানে যা যা প্যারামিটার আছে সব কিন্তু রোটেট হয়ে যাবে। তা একটা উদাহরণ দিয়ে বলি, এইখানে যেমন জি কাজ করতেছে, সে কোনো একটা মুহূর্তে বলের পজিশন এখানে, তাহলে এখানে জি কাজ করবে কোন দিকে, সবসময় খাড়ের নিচের দিকে। এখন আমরা এই পুরো সিস্টেমটাকে যদি সোজা করে আলোচনা করি কোনো আপত্তি থাকবে না কারণ, তাতে কোনো ভেরিয়েশন করবে না কোনো প্যারামিটারে। তাহলে এই যে থিটা আছে সেটাকে আমরা এই হেলানো তলটাকে ধরে ফ্ল্যাট করে দেবো, তাহলে আসলে আমরা পুরো সিস্টেমটাকে কত অ্যাঙ্গেলে ঘুরেছি, থিটা কোণে। ফলে চেহারাটা দেখতে পাবে এরকম, এটা কি এই তলটা চলে আসছে এইখানে, এই তল আরো বাঁকায় নিচে চলে আসছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এবং এই যে দেখতে পাচ্ছ এই প্রাসটা আমরা হেলাইলাম এই কারণেই যাতে প্রাসটা এখন আমাদের কাঙ্ক্ষিত প্রাসের মতো দেখতে হয়। এখানে কত বেগ ছিল ভি, ফলে এই বেগটা হবে ভি। এইখানে জি ছিল খাড়ার নিচে, যেহেতু থিটা কোণে রোটেট করছো তাহলে আলটিমেটলি জি কিন্তু আর সোজা নেই, ফলে জি হয়ে যাবে এরকম তির্যক, এবং সেটা কত এটার সাথে থিটা কোণে সরে আসবে, যেহেতু পুরো সিস্টেম থিটা কোণে সরছে। ফলে এবার নিচের দিক উপাংশ হবে জি কস থিটা
আর হরাইজন্টাল আরেকটা উপাংশ থাকবে জি সাইন থেটা। ফলে দেখো আমাদের পরিচিত ফর্মুলাগুলো কিন্তু ম্যাক্সিমামই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কেন? এর আগে শুধুমাত্র জি থাকতো খাড়া নিচের দিকে, তার বদলে এখন আসছে জি কস থেটা। আর আগের দিকে অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকতো না, বাট এখন কিন্তু আমাদের ত্বরণ আছে জি সাইন থেটা। সেই যে আমরা বাতাসে বাধা মুক্ত ধরতাম এবং জি এর কোনো উপাংশ এক্স অক্ষের দিকে নাই, এই যে অ্যাজাম্পশনগুলো এখানে কিন্তু ভুল হয়ে যাবে। ফলে এই অঙ্কটা আগের চেয়ে একটু মোর জেনারেলাইজড আর একটু কষ্টকর। তো একটু খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা থিটা, এটাও তাহলে থিটা, ওভারঅল 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা এখানে নিয়ে আসছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটার অনুসারে ভি এর এই দিক উপাংশ হবে ভি কজ 90 মাইনাস থিটা, দ্যাট ইজ ভি সাইন থিটা। আর উপরের দিকে এতদিন ছিল ভি সাইন থিটা, তার বদলে হবে ভি কজ থিটা। তো এখন আমাদের পুরো সিস্টেমটা আমাদের জানা আছে, তাহলে আমরা যেভাবে আগে অঙ্ক করতাম সেভাবেই করি। তবে তার আগে দেখো, বলটাকে কিন্তু এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে এটা একটা পড়ন্ত বস্তু, তাহলে তার জন্য শেষ বেগ কি হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু আদি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh। তোমার একটা ফর্মুলা অলরেডি পেয়ে গেলাম, ভি স্কোয়ার সমান 2gh এই ক্ষেত্রে। আর শুধু তাই না, এই যে আদি উচ্চতা থেকে গেল, উঠলো এবং আবার আদি উচ্চতায় ফেরত আসলো, ফলে ওয়াই অক্ষের টোটাল সরণ ঘুরছে কত? আদি থেকে আদিতেই ফিরে আসছে, তো কোনো সরণ নেই। সেটা সমান কত লেখা যায়? ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের কোন দিকটা আছে? ভি কস থেটা। তাহলে আমরা জানি ওয়াই সমান কি? ইউ স্কোয়ার মাইনাস 2gh বা ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ভি কস থিটা টি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এটা যেহেতু শূন্য, উভয় পক্ষ থেকে টি কাটলে আমরা পাচ্ছি ভি কস থিটা ইকুয়াল টু হাফ জি টি। ওকে, তো এখান থেকে খেয়াল করে দেখি টি সমান আসতেছে 2 ভি কস থিটা বাই জি। এটা কিন্তু আবার অবাক হয়েও না যে আমরা এতদিন পড়তাম পর্যায়কাল বা পুরো বিচরণকাল হবে 2 ইউ সাইন থিটা বাই জি বা ভি সাইন থিটা বাই জি। এখানে কস কেন আসলো? দেখতেই পাচ্ছ এখানে অ্যাঙ্গেলটা কিন্তু থিটা না, 90 মাইনাস থিটা। এবং আমরা কিন্তু ওখানে সাইন থিটা কেন নিতাম? নিতাম কিন্তু উলম্ব উপাংশ। আমাদের এখানে উলম্ব উপাংশটাই কত? ভি কস থিটা। এই জন্য উপরে ঠিকই কিন্তু এখনো 2 উলম্ব উপাংশ বাই জি এই ফর্মটাই চলে আসছে। ফলে এখন আমরা অ্যাপ্রোচ করতে পারি। বের করতে বলছে কি? এ বি। সেই এ বিটাই আমাদের এই ছবিতে এই এ এই বি, দ্যাট ইজ আসলে পাল্লা না? তো পাল্লার ফর্মুলা আগে যেমন লিখে দিতাম, এখন সেটা লিখতে পারবো না। পারবো না কেন তো বলতে পারবা? আগে কিন্তু আমরা যখন পাল্লা করতাম তখন অনুভূমিক দিকে কোনো ত্বরণ ছিল না, ফলে আমরা সিম্পলি লিখতাম আর ইকুয়াল টু এক্স অক্ষের উপাংশ বেগের ইন্টু টাইম। বাট এখন কিন্তু সেটা লিখলে চলবে না, এখন আবার লিখতে হবে সেই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেই ত্বরণটাই হবে এখানে জি সাইন থিটা। ফলে আমাদের পাল্লাটা এবার লিখতে হবে ইউ, এই দিকের উপাংশ কোনটা বেগের? ভি সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি ভি সাইন থিটা ইন্টু টি ইউটি প্লাস হাফ ত্বরণ হাফ এ, সেই ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা আমরা একটু মান টান বসায় দেখতে পারি, আর সমান ভি সাইন থিটা ইন্টু ক্যাপিটাল টি। তাহলে ভি সাইন থিটা ইন্টু ক্যাপিটাল টি সমান এই যে এখান থেকে বসাই দাও 2 ভি কস থিটা ডিভাইডেড বাই জি প্লাস হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ারের জায়গায় এটা বসবে 4 ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার। একটু সিম্পলিফাই করলে দাঁড়াবে এখানে 2 ভি স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, আর এখানে থাকবে জি কাটা, তাহলে এখানে পড়ে থাকবে হাফ, আর এখানে 2 কাটলে 2 ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন থিটা। তো এখন আমরা বিচরণ কাল বের করতে যাচ্ছি। আমরা জানি সময় এই ব্যাপারটা ডিটারমিন করে কে? উলম্ব উপাংশ। তাহলে আমরা এই উচ্চতা থেকে স্টার্ট করে ওখানেই ফিরে আসছি, ফলে সরণ ওয়াই ইকুয়াল হবে 0। তো ওয়াই অক্ষের উপাংশটা কি? ভি কস থিটা। তাহলে ভি কস থিটা টি, দ্যাট ইজ ইউটি মাইনাস হাফ, আগে লিখতাম জিটি স্কোয়ার, এখন কিন্তু জি লেখা যাবে না। এবার দেখো উলম্ব দিকে জি না, কিন্তু জি কস থিটা, কারণ ওই যে জিটা বাঁক নিছে থিটা করে আবর্তনের কারণে। সো এবার কিন্তু আর হাফ জিটি স্কোয়ার না লিখে লিখতে হবে হাফ কস থিটা জি কস থিটা ইন্টু টি স্কোয়ার। তো আমরা উভয় পক্ষ থেকে টি কাটাকাটি করলে থাকবে হচ্ছে কস থিটাও কাটাকাটি হবে, তাহলে ভি সমান হবে হাফ জি টি, দ্যাট ইজ টি সমান আসবে 2 ভি ডিভাইডেড বাই জি। তো এখন আমাদের টার্গেট ছিল কি? এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা বের করা, এবং আমরা এটাকে হরাইজন্টালি মুভ করার পর দেখতে পেলাম এ আর বি এর ডিস্টেন্সটাই আসলে পাল্লা। তো পাল্লার ফর্মুলাও এবার আমাদের একটু চেঞ্জ হবে, আগের মতো রাখতে পারবো না। এই জন্য না, আগে কিন্তু আমাদের অনুভূমিক দিকে কোনো ত্বরণ ছিল না, এখন দেখতে পাচ্ছ এখানে জি এর একটা কম্পোনেন্ট কিন্তু আছে,
ফলে আমাদের ওটাকে কনসিডার করতে হবে। সিম্পলি x ইকুয়াল টু ভি কস থিটা ইন্টু টি বিচরণকাল লিখলেই চলবে না, সেই সাথে আবার হাফ এ টি স্কোয়ার এই টার্মটা যুক্ত হবে। তাহলে আর ইকুয়াল টু কী থাকবে, অনুভূমিক দিকে বেগ ভি সাইন থিটা, যেতে টাইম লাগছে কত ক্যাপিটাল টি, প্লাস এবার কিন্তু আর অনুভূমিক উপাংশ শূন্য না ত্বরণের, হাফ ত্বরণ হাফ এ ইন্টু টাইম লাগছে টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, সো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এখানে টি এর ভ্যালু আমরা যদি বসাই এখান থেকে, আর ওইখান থেকে আমরা যদি ভি এর ভ্যালু বসাই ভি স্কোয়ার বা ভি, ওকে, তাহলে কী পাই একটু খেয়াল করো, আমি লিখে যাচ্ছি পরপর। তাহলে ভি সাইন থিটা টি এর জায়গায় 2v বাই জি প্লাস হাফ জি সাইন থিটা টি এর জায়গায় আসবে 4v স্কোয়ার বাই জি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি 2v স্কোয়ার বাই জি সাইন থিটা, আর ওখানে পাচ্ছি হাফ, এখানে 2v স্কোয়ার বাই জি, এই জি কাটলে সাইন থিটা। ওকে, এখন ভি স্কোয়ার সমান কি বসানো যায় 2gh, তাহলে এই 2v স্কোয়ার বাই জি 2v স্কোয়ার বাই জি মিলে হবে 4v স্কোয়ার বাই জি সাইন থিটা, আর ভি স্কোয়ার সমান যদি ওই মানটা বসিয়ে দিই তাহলে এখান থেকে পাচ্ছি 4 বাই জি, আর ভি স্কোয়ার হচ্ছে 2g স্মল h ইন্টু সাইন থিটা। তাহলে কি পাচ্ছি জি জি কাটা, তাহলে 8h সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এ বি এর দূরত্ব। এবং দেখো আমাদের সব জানা, কত হাইট থেকে আমরা ফেলছি সেটা জানা ছিল, এবং ওই তির্যক কত কোণে ফেলছিলাম সেটা আমাদের জানা আছে, সো বের হয়ে গেল। তো আরেকটা কোয়েশ্চেন দেখো, যে একটা বোমা বিস্ফোরিত হয়েছে, তো কণাগুলো 19.6 মিটার পার সেকেন্ড বেগে চারদিকে ছুটতেছে। তো ভূমিতে অবস্থিত কোনো বিন্দুর, সাপোজ এরকম একটা সিচুয়েশন, এখানে বোমাটা বিস্ফোরিত হয়েছে, এখান থেকে স্প্লিটার ছুটতেছে, সর্বত্র ছড়ায় পড়তেছে, এখানে পড়তেছে, এখানে পড়তেছে, বামে ডানে হোয়াট এভার। তো এরকম ভূমিতে একটা লোক দাঁড়ানো, তো একটা সার্টেন পয়েন্টে তো আসলে একটাই স্প্লিন্টার আসার কথা, কিন্তু বলছে না যে ওই বিন্দুতে কণাগুলোর গমনকালের ব্যবধান, মানে আরেকটা স্প্লিন্টার আসে, এবং সেই দুইটার মধ্যে একটা টাইমের গ্যাপও আছে, এটা টি1 এটা টি2, সেই টি2 মাইনাস টি1 এই ভ্যালুটা দেওয়া আছে 2 সেকেন্ড। সো এই ঘটনাটা কি তোমরা ধরতে পারতেছো যে কেন দুইটা আসবে একই দূরত্বে? এটাই আমরা শুরুর অঙ্কে পড়ছিলাম, মনে আছে? একটা নির্দিষ্ট পাল্লার জন্য, মানে একটা নির্দিষ্ট দূরে অবস্থিত একটা লোকের জন্য দুইটা অ্যাঙ্গেল পাওয়া সম্ভব, একটা আলফা হলে একটা 90 মাইনাস আলফা, যার জন্য পাল্লার পরিমাণ সেম থাকবে। তো আমরা এখন ফর্মুলা লিখতে পারি 2u সাইন আলফা বাই জি, এটা তোমরা জানি পর্যায়কাল বা বিচরণকালের জন্য ফর্মুলা। আর এখানে টি1 তাহলে কি আসবে, সাইন আলফা হলে ওটা হবে 90 মাইনাস আলফা, দ্যাট ইজ কজ আলফা বাই জি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো 2u বাই জিটা আমরা কমন নিতে পারি, থাকবে পরে সাইন আলফা মাইনাস কোসাইন আলফা ইকুয়াল টু 2। তো এখানে 2 কাটা, দ্যাট ইজ সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল টু জি বাই ইউ। ওকে, ইউ দেওয়া আছে 19.6, আর জি তো আমরা জানি 9.8, হোল স্কোয়ার করে দিই, তাহলে থাকবে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কজ আলফা, তার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা হচ্ছে 1 মাইনাস 2 সাইন আলফা কজ আলফা হচ্ছে সাইন 2 আলফা। তো লেখা যায় এখানে জি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, মানটা বসাই দিবা, তারপর বামে নিবা ডানে নিবা, লাস্টে সলভ করে আলফার ভ্যালুটা বের করবো। আলফার ভ্যালু যদি পাওয়া যায় তাহলে এখানে যে কোনো একটা জায়গা থেকে সাপোজ টি2টা আসবে কত 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি, আর এই টি2ও বের করবা টি1ও বের করবা, তার মানে এই লোকটার মাথায় এসে পড়তে একটা লাগবে কম টাইম আর একটা লাগবে বেশি টাইম। তো তোমরা যেটা কম টাইম পাবা, হ্যাঁ, সেটার সঙ্গে 2 যোগ করলে কি আসবে, বেশি টাইমটা চলে আসবে। তার মানে ওই সর্বোচ্চ সময় শুধুমাত্র সাপোজ একটা টাইম আসলে 2 সেকেন্ড, আরেকটা আসবে 4 সেকেন্ড। তো ওই লোকটা কিন্তু 2 সেকেন্ড ধরে ভয় থাকলেই চলবে না, যে 2 সেকেন্ড পর আমার মাথায় কোনো বোম পড়ে নাই অতএব আর পড়বে না, তা কিন্তু না, 4 সেকেন্ড পর কিন্তু আরেকটা বোম আসবে। তো আলটিমেটলি কিন্তু ওই লোকটাকে আতঙ্কগ্রস্ত থাকতে হবে 4 সেকেন্ড ধরে, মানে এখানে আমরা উদাহরণ টানলাম, তোমরা ওখান থেকে বের করে নিবা।